আমাদের জীবনে মাঝে মাঝে এমন কিছু অদ্ভুত মুহূর্ত তৈরি হয় যার হয়তো কোনো ব্যাখ্যাই হয় না। হয়তো এমন কারোর সাথে আলাপ হয়ে যায় যাকে ইচ্ছে হলেই আমরা চোখের সামনে দেখতে পাই না বা স্পর্শও করতে পারি না। তবু এইসবের বাইরেও তাদের মধ্যে এমন কিছু থাকে যা আমরা চাইলেও নিজের স্মৃতি থেকে মুছে ফেলতে পারি না। কোনো এক নিঝুম রাতে একলা পায়ে তারা এগিয়ে আসে আমাদের কাছে। তাদের নরম হাতের কোমল ছোঁয়াটুকুই হয়তো শুধু অনুভূত করতে পারি আমরা। হাতের কাছে না থেকেও তারা কিভাবে যেন সারাটা জীবন আমাদের মনের খুব কাছে থেকে যায়। নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো হানাবাড়ি, আর আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমার আমার গল্প বাড়ি হানাবাড়ি। বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাইকে ভালো রেখেছো। আজ আবারও ফিরে এলাম একটু অন্য স্বাদের একটি ভয়ঙ্কর গল্প নিয়ে। আজকের গল্প লেখিকা এশা চক্রবর্তীর কলমে কুহকিনী। আজকের গল্প পাঠে শুভ্র কমল। বন্ধুরা, গল্প কিন্তু শুরু হয়ে গেছে, তাই বেশি সময় নষ্ট না করে সবার কাছে একটা ছোট্ট অনুরোধ, আজকের গল্পটা শেষ পর্যন্ত মন দিয়ে শুনো, কারণ এই গল্পের শেষেও রয়েছে আজকের গল্পের প্রশ্ন। শুরু হচ্ছে গল্পের পরবর্তী অংশ। গল্পটা শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। জানলার বাইরের প্ল্যাটফর্মের ওপর বাঁধানো হলুদ রঙের সাইনবোর্ডে কালো অক্ষরে লেখা গন্তব্য স্টেশনের নামটা চোখে পড়তেই নিজের সামান্য লাগেজগুলো নামিয়ে নিয়ে সিট ছেড়ে উঠে দাঁড়ালো কুন্তল। এই স্টেশনটায় গাড়ি খুব বেশিক্ষণ দাঁড়ায় না। দাঁড়ালে পরেও ৩-৪ জনের বেশি যাত্রী ওঠানামা করে না। প্রায় জনমানবহীন একটা মাত্র প্ল্যাটফর্ম। সারাদিনে খুব বেশি হলে 2 কি 3টে গাড়ি এসে দাঁড়ায় এখানে। প্ল্যাটফর্মের এক প্রান্ত থেকে অপর প্রান্ত অনেকটা হেঁটে আসার পর বাইরের দিকে একটা ছোট্ট সিমেন্টে বাঁধানো সিঁড়ি চোখে পড়ল ওর। সেদিকে আরও কিছুটা এগিয়ে যেতে একটা বট গাছের তলায় কয়েকটা রিকশাকে দাঁড়িয়ে থাকতে দেখল কুন্তল। তার থেকে হাত 5 দূরেই একটা ছোট্ট গুমটি চায়ের দোকানের সামনে কয়েকজন স্থানীয় মানুষ জটলা পাকিয়ে বসেছিল। কুন্তলকে একা ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের মধ্যে থেকেই একজন বয়স্ক মানুষ ওর দিকে ধীর পদক্ষেপে এগিয়ে এলো। তারপর শান্ত গলায় জিজ্ঞাসা করল, বাবু কি এখানে নতুন নাকি? আগে তো কখনো দেখেছি বলে মনে পড়ছে না। প্রত্যুত্তরে কুন্তল ওপরে নিচে মাথা নাড়ল। তারপর বলল, আগে হ্যাঁ। তো কোথায় যাবেন বাবু? ওই মাস্টারমশাই নির্বাচন ঘোষালের বাড়ি যাব। ওর হাত থেকে ব্যাগগুলোকে নিয়ে রিকশায় তুলতে তুলতে ভদ্রলোক হাসি মুখে বললেন, ঘোষাল বাবুর বাড়ি যাবেন? আসেন বাবু, আমার সঙ্গে আসেন। কুন্তল মনে মনে ভাবল, অনিন্দ ঠিকই বলেছিল। নির্বাচন ঘোষালের নাম বলার পর রিক্সাওয়ালাকে সারাটা পথ আর দ্বিতীয়বার কোনো নির্দেশ দিতে হয়নি। মাস্টারমশাইকে এই গ্রামের সবাই একটাকেই চেনে। স্টেশন লাগোয়া বাজারটা পেরিয়ে সরু মেঠো পথের ধার ঘেঁষে একটা বেশ পুরনো দিনের দোতলা বাড়ির সামনে রিকশাটা থামল। পকেট থেকে মানিব্যাগ বার করে ভাড়া মিটিয়ে লাগেজগুলো নামিয়ে নিল কুন্তল। তারপর ধীর পায়ে এগিয়ে গেল বাড়ির সদর দরজার দিকে। বাইরের বিশাল বড় লোহার কোলাপসেবল গেটের পাশেই পাথরের ওপর খোদাই করা ফলকে আবছা হরপে লেখা রয়েছে রাঘবেন্দ্র ঘোষাল। এটা অনিন্দদের পৈতৃক বাড়ি। স্কুলে পড়ার সময় একবার গরমের ছুটিতে ওর সাথে এই বাড়িতে এসেছিল কুন্তল। তাও আজ প্রায় 15 বছর আগেকার কথা।
সেই সময়কার স্মৃতি এখন আর প্রায় কিছুই মনে নেই ওর। বার দুয়েক দরজার কড়া নাড়তেই ভেতর থেকে একজন মাঝবয়সী ভদ্রমহিলা বাইরে বেরিয়ে এলেন। পরনে শাড়ি, চুলের খোঁপার সাথে ঘোমটা বাঁধা, সাজ পোশাক একেবারেই ঘরোয়া। বয়স আন্দাজ 50-এর কাছাকাছি। ইনি অনিন্দর কাকিমা। এসো বাবা, ভেতরে এসো। পথে বাড়ি চিনতে কোনো অসুবিধে হয়নি তো? কুন্তল ভদ্রমহিলার পায়ে হাত দিয়ে প্রণাম করে এক গাল হেসে বলল, নানা কাকিমা, কাকুকে সবাই এখানে খুব ভালো মতোই চেনে। চৌকাঠ পেরিয়ে ঘরে ঢুকে সামনে বিশাল বড় বসার জায়গার পাশে একটা আরাম কেদারার ওপর একজন প্রৌঢ় ভদ্রলোককে চোখে পড়ল এবার। কুন্তলকে ঘরে ঢুকতে দেখেই তিনি মুখের সামনে থেকে খবরের কাগজটাকে সরিয়ে নিয়ে বলে উঠলেন, কেমন আছো বাবা? অনিন্দ বলেছিল তুমি আজ আসবে। এসো বসো বসো। তা বাড়ির সবাই ভালো আছেন তো? হ্যাঁ কাকু, আপনাদের শরীর ঠিক আছে তো? অনেকদিন পর আবার দেখা হলো আপনাদের সাথে। ইতিমধ্যে একজন অল্প বয়সী লোক কুন্তলের ব্যাগগুলো নিয়ে দোতলার সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। সেখানেই একেবারে পশ্চিমের বড় ঘরটাতে ওর জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। দিন তিনেক আগেকার কথা। বিকেলবেলায় নিজের দোকানে বসে খবরের কাগজের পাতায় প্রথম খবরটা চোখে পড়েছিল। সেটা পড়ার পর থেকে এতদিন ধরে নিজের মনের কোণায় লুকিয়ে রাখা ছেলেবেলার শখটা আর কোনো মতেই সামলে রাখতে পারেনি কুন্তল। সেদিন সন্ধ্যাবেলা বাড়ি ফেরার সময় রাস্তায় ওর স্কুল জীবনের বন্ধু অনিন্দর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। একটা ছোট্ট চায়ের দোকানে বসে কথা প্রসঙ্গে ওই বিষয়টাই অনিন্দর কাছে বলে ফেলেছিল কুন্তল। ভাই, আজকের খবরের কাগজে একটা জিনিস দেখলাম, জানিস তো? বাঁকুড়া জেলার একটা জঙ্গলে কি যেন নাম, ও হ্যাঁ মনে পড়েছে, বেলিয়াতোর একটা অদ্ভুত প্রজাতির পাখির খোঁজ পাওয়া গেছে। অদ্ভুত সুন্দর দেখতে পাখিটাকে। স্থানীয় লোকজনদের মধ্যে অনেকেই নাকি দেখেছে ওইটাকে, তবে নামটা এখনো জানা যায়নি। অনেকে বলছে হয়তো কোনো বিশেষ প্রজাতির পরিযায়ী পাখি কোনোভাবে দলছুট হয়ে পথ হারিয়ে ফেলেছে। আমি ভাবছি একবার ওখানে যাব। তুই তুই হঠাৎ ওখানে গিয়ে কি করবি? আর তাছাড়া তোর কি এসব নিয়ে পড়াশোনা আছে নাকি যে পাখিটা দেখেই চিনে ফেলবি? আরে না না ভাই, সেই জন্য নয়। আসলে আমি ভাবছিলাম যদি কয়েকটা ছবি তুলে আনতে পারতাম। এখনও খুব একটা কেউ খবরটা খেয়াল করেনি, জানিস তো। তবে ভিড় বেড়ে গেলে সেসব প্রাণীরা আর সচরাচর সেই জায়গায় থাকে না। নোনতা বিস্কুটে কামড় বসাতে বসাতে অনিন্দ জিজ্ঞাসা করেছিল, বুঝলাম। তো যাবি কবে ঠিক করলি? দেখ, আমার নিজের তেমন গোছগাছ বলতে কিছুই নেই। শুধু বাবার কয়েকটা ওষুধ বুঝিয়ে দিয়ে যেতে হবে, যাতে অন্তত নিজে কয়েকটা দিন সময় মতো খেয়ে নিতে পারে। ভাবছি পরশু সকালেই বেরিয়ে পড়ব। কিন্তু তাহলে বেরিয়ে পড়। আবার কিন্তু কিসের? আসলে কটা দিন যে লাগবে ছবিটা তুলতে সেটাই বুঝতে পারছি না। একটা সারাদিনে অপেক্ষা থাকার পরও অনেক সময় ঠিকঠাক ছবি ওঠে না, আবার কখনো 1 ঘন্টাতেও যথেষ্ট হয়। তাই ভাবছি। শোন, এক কাজ কর। তো মনে আছে যে আমার সাথে একবার আমার এক কাকুর বাড়িতে বেড়াতে গিয়েছিলি ছুটিতে? তুই যে জায়গার কথা বলছিস সেটা ওখান থেকে খুব একটা দূরে নয়। আমি বরং ওনাদের বলে রাখবো তুই কটা দিন ওখানেই থেকে যাস। নিজের সামান্য একটা হুজুগে শখের জন্য এতদিনের পুরনো বন্ধুর আত্মীয়ের বাড়িতে গিয়ে থাকার ইচ্ছেটা কুন্তলের একেবারেই ছিল না। কিন্তু অনিন্দ ছাড়বার পাত্র নয়। অগত্যা ওকে রাজি হয়ে যেতে হলো। রাতে খাবার টেবিলে বসে নিজে থেকেই প্রথম প্রসঙ্গটা তুলেছিল কুন্তল। আচ্ছা কাকু, এই অঞ্চলে তো কিছুদিন আগে একটা বিশেষ প্রজাতির পাখি দেখা গেছে বলে শুনেছিলাম। তা আপনি দেখেছেন পাখিটাকে? কাকিমার রান্নার হাত বেশ ভালো। কুন্তলের মনে পড়ে গেল ছোটবেলার কথা। খাবার থেকে মন সরিয়ে ওর দিকে তাকিয়ে জবাব দিলেন ভদ্রলোক। হ্যাঁ, ঠিকই বলেছ। কদিন আগে এটা নিয়ে বেশ সাড়া পড়েছিল বটে। শুনেছিলাম তো নাকি ওই মিডিয়া থেকেও বেশ কিছু লোক এসেছিল, কাগজেও বেরিয়েছিল খবরটা। তবে আমি নিজের চোখে কখনো কিছু দেখিনি।
খাওয়া দাওয়া শেষ করে ঘরে ফিরে ব্যাগ থেকে পেপার কাটিংটা আরও একবার বের করলো কুন্তল। টেবিল ল্যাম্পের আবঝা আলোয় সেটাকে পড়তে শুরু করলো আরও একবার। সারাদিনের ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিতেই দু চোখে ঘুম নেমে এলো। তবে ঘুমটা খুব বেশিক্ষণ স্থায়ী হলো না। পিঠের নিচের চাদরটা ভিজে উঠেছে ঘামে। মাথার ওপরের ফ্যানটা কখন যেন বন্ধ হয়ে গিয়েছে। এদিকটা লোডশেডিংয়ের খুব উপদ্রব হয় মাঝে মধ্যেই। খাট থেকে ধীর পায়ে নেবে বাথরুমে ঢুকে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে নিল কুন্তল। না, আজ রাতে আর ঘুম আসবে বলে মনে হয় না। ঘরের ভেতরটা যেন একটু বেশি গুমোট লাগছে কুন্তলের। হাত বাড়িয়ে বিছানার কাছে জানলাটা খুলে দিল কুন্তল। তারপর হঠাৎ ওর মনে হলো জানলার বাইরে কিছু যেন একটা আছে। ওই দিকের ঘরটার থেকে দূরে জঙ্গলের বেশ খানিকটা অংশ চোখে পড়ে। আরও বেশ কিছুক্ষণ ওই একই রকমভাবে সেদিকে তাকিয়ে থাকবার পর ও খেয়াল করল সেই ঘন জঙ্গলের মধ্যে একটা উজ্জ্বল সাদা আলোকবিন্দু। না, ঠিক সাদা নয়, কেমন যেন একটু ঘোলাটে রঙের, তবে স্থির নয়। আশ্চর্য, এত রাতে জঙ্গলের মধ্যে এমন একটা আলো জ্বলবে কি করে? আর ভাবতে ইচ্ছে করল না ওর। বিছানায় ফিরে এসে চোখ বন্ধ করে ঘুমোবার চেষ্টা করল, কিন্তু বারবার করে মনে হতে লাগলো পর্দার আড়াল থেকে কেউ যেন এক দৃষ্টে তাকিয়ে আছে ওর ঘরের দিকে। এখান থেকে মাইলখানেক দক্ষিণে সোজা হাঁটলে জঙ্গলের পরিধিটা শুরু হয়। অনেকটা অঞ্চল জুড়ে না হলেও নানা ধরনের গাছপালা, পশু পাখি এবং নাম না জানা অনেক প্রজাতির গাছেদের ভিড় এখানে। ছেলেবেলা থেকেই এই জিনিসটা বড্ড আকর্ষণ করে কুন্তলকে। সুযোগ পেলে বারবার ও পালিয়ে আসতে চায় এই সবুজ বনানীর মধ্যে। আর ওর সঙ্গী হিসেবে আসে বহুদিনের পয়সা জমিয়ে অনেক স্বাদ করে কেনা ওর ক্যামেরাটা। কুন্তলের স্বপ্ন ছিল ও বড় হয়ে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হবে। তাই সেদিন ওই বিজ্ঞাপনটা চোখে পড়ার পর মাথার ভেতরে এতদিনের ঘুমন্ত পোকাটা নড়ে উঠেছিল আবার। বিজ্ঞাপনের সাথে একটা অস্পষ্ট ছবি ছিল পাখিটার। সাদা রঙের পালকে ঢাকা সমস্ত শরীরটা, সুদূর মাথার কাছে গাঢ় নীল রঙের কয়েকটা পালক। আকারে খুব একটা বড় নয়, তবে তার মধ্যে সবথেকে আকর্ষণীয় ওর গলার কাছের একটা বিশেষ সংকেত। হয়তো সেটাই ওর প্রজাতিকে শনাক্ত করবার একমাত্র পথ। আজ সকালবেলা জলখাবার খেয়ে জঙ্গলের এই দিকটা একটু ঘুরে দেখতে এসেছে কুন্তল। সঙ্গে আছে ওর ক্যামেরাটা। বলা তো যায় না কখন কোথায় পাখিটা দেখতে পাওয়া যাবে। হঠাৎ ওর মনে হলো কাছেই কোথাও যেন এক টানা জলের শব্দ ভেসে আসছে। আশেপাশে কোনো পুকুর বা ডোবা জাতীয় কিছু আছে কি? সেদিকে মন না দিয়ে প্রতিটা গাছের ডালে সেই অচেনা পাখিটাকে খুঁজতে থাকলো কুন্তল। কিন্তু তার মধ্যেই কুন্তল বুঝল জলের শব্দটা একটু একটু করে বাড়তে শুরু করেছে। বুনো গাছপালার ফাঁকে সরু পায়ে চলা রাস্তাটা ধরে সেই শব্দ বরাবর খানিকটা এগিয়ে গেল কুন্তল। হঠাৎ ওর মনে হলো পায়ের তলায় ঠান্ডা জলের স্পর্শ এসে লাগছে। সামনের আগাছার স্তূপের আড়াল থেকে ও দেখল একটা পাহাড় প্রমাণ উঁচু ঢিবির মাঝের ফাটল থেকে সরু জলের ধারায় বয়ে আসছে একটা ঝর্ণা। জঙ্গলের মধ্যে, তাও আবার এমন জায়গায় একটা ঝর্ণা,
অবাক হয়ে বেশ কিছুক্ষণ সেই দিকেই তাকিয়ে রইল কুন্তল। এর আগে তো কখনো এমন কোনো ঝর্ণা ওর চোখে পড়েছে বলে মনে পড়ে না। সেই জল ঢিবির নিচের কয়েকটা পাথরের উপর আছড়ে পড়ছে ক্রমাগত, বয়ে যাচ্ছে সামনের সবুজ ঘাসের স্তরের ওপর দিয়ে। আশেপাশে কোথাও কাউকে চোখে পড়ল না ওর। ওর মনে হলো খুব কাছেই কোথাও পাতার আড়াল থেকে একলা কোনো অচেনা পাখি ডেকে চলেছে এক নাগাড়ে, অথচ সেদিকে ওর বিন্দুমাত্র মন নেই। ও শুধু স্থির চোখে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল ওই ঝর্ণার সামনে। চাকরি থেকে অবসর পাওয়ার পর নিজের বাড়ির ছাদে খুব যত্ন করে এই ছোট্ট এক ফালি বাগান বানিয়েছিলেন ভদ্রলোক। সারা দিনের কাজের ফাঁকে সময় পেলেই একলা দম্পতি তাই এখানে এসে বসে থাকেন। গাছগুলো দেখলেই বোঝা যায় রীতিমতো জল দেওয়া হয় এগুলোতে। কাকু, বলছি এই জঙ্গলের মধ্যে বা কাছাকাছি কোথাও কোনো ঝর্ণা বা পুকুর আছে? বাজার থেকে কিনে নিয়ে আসা নতুন চারা গাছগুলো টবের মাটিতে বসিয়ে একটা ছোট্ট পাত্র থেকে তাতে জল দিচ্ছিলেন ভদ্রলোক। সেই দিক থেকে মুখ ঘুরিয়ে তাকালেন একবার কুন্তলের দিকে। মনে হলো ওর প্রশ্নতে বেশ খানিকটা অবাক হয়েছেন ভদ্রলোক। জঙ্গলের মধ্যে ঝর্ণা? কই, আমি তো কিছু যেন একটা বলতে গিয়েও একটু থেমে গেলেন ভদ্রলোক। মুখের ওপর হঠাৎ হওয়া ভাব পরিবর্তনটা কোনো রকমে সামলে নিয়ে বললেন, আচ্ছা, তুমি কাল জঙ্গলের কোন দিকটায় গেছিলে বলো তো? আমাদের বাপ ঠাকুরদা তো পূর্বপুরুষের আমল থেকেই এই বাড়িতে আছেন। কই, কখনো এখানে কোনো ঝর্ণা বা পুকুর আছে বা ঝিল আছে বলে তো আমি অন্তত শুনিনি। তাহলে কালকে যে স্পষ্ট এক টানা জলের শব্দ শুনতে পেল, তারপর সেটা দেখতেও পেল? কুন্তল এরপরও আরও কিছু একটা প্রশ্ন করতে যাচ্ছিল, তার আগেই ভদ্রলোক যেন ইচ্ছে করেই প্রসঙ্গটা পাল্টে ফেলতে চাইলেন। বললেন, আচ্ছা বাবা, আমি এবারে আসি, বুঝলে, একটু বাজারে যেতে হবে। আসলে রঘু কটা দিনের জন্য ছুটি নিয়েছে, আর তোমার কাকিমার ইচ্ছে হয়েছে আজ তোমায় নিজের হাতে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবে। তা তুমিও একটু পরে নিচে নেমে এসো, বুঝলে। এরপর আর কোনো কথা বাড়ালো না কুন্তল। এই ভদ্রলোক কি ওর কাছ থেকে কিছু লুকোতে চাইছেন? ওর মনের মধ্যে চলতে থাকা প্রশ্নগুলো কেমন যেন জট পাকিয়ে যেতে শুরু করেছে এইবার। কুন্তল মনে মনে ঠিক করল আজ বিকেলে সে আর একবার জঙ্গলটার দিকে যাবে। তুমি আজ আবার জঙ্গলে গিয়েছিলে? বাড়িতে ঢোকার মুখে চৌখাটের সামনে হঠাৎ এরকম একটা প্রশ্নে বেশ খানিকটা অবাক হয়ে গেল কুন্তল। এইবার হাত ঘড়িটার দিকে চোখ পড়তেই সে খেয়াল করল আজ সত্যিই একটু বেশি দেরি হয়ে গিয়েছে। কিন্তু ও যখন বেরিয়েছিল তখন তো দুপুর, সবাই তখন ঘুমোচ্ছিল। তাহলে ও যে বাড়িতে নেই বা ওই জঙ্গলের দিকটায় গিয়েছে, এটা এরা জানল কি করে? কুন্তল একটু আমতা আমতা করে বলবার চেষ্টা করল, না, আসলে কাকু, সারাদিন বাড়িতে বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না, তাই ভাবছিলাম বিকেলের দিকে একটু। তোমাকে না বারণ করেছিলাম যখন তখন এভাবে জঙ্গলের দিকটায় যাবে না? তাও কেন গিয়েছিলে? কুন্তল এবারে মনে মনে একটুখানি বিরক্তই হলো। আশ্চর্য, ও কি ছোট খোকা নাকি? আর তাছাড়া শুধুমাত্র এনাদের বাড়িতে থাকতে হচ্ছে বলে কি কখনো কোথাও যেতে হলে আগে এদের থেকে অনুমতি নিয়ে তারপরে যেতে হবে? দেখো, তোমার ভালোর জন্যই তোমাকে বারণ করেছিলাম। এই জঙ্গলটা খুব একটা সুবিধার নয়। শহর থেকে এসে এখানে কোনো সমস্যার মধ্যে পড়লে। কি ধরনের সমস্যার কথা বলছেন আপনি? এবার সরাসরি প্রশ্নটা করল কুন্তল। ভদ্রলোকের চোখের দিকে তাকিয়েই সে বলে উঠল, আমি যতদূর জানি জঙ্গল ঘন হলেও এখানে খুব একটা বড় কিংবা হিংস্র জন্তু কিছুই নেই, আর রাস্তা হারিয়ে ফেলা। কতটুকু জানো তুমি এখানে জঙ্গলের কথা? হ্যাঁ, জঙ্গলে এমন অনেক কিছুই থাকে যা তোমার আমার সাধারণ বুদ্ধি বা ধারণার বাইরে।
এভাবে প্রতিদিন রাতে বাড়ি থেকে বেরিও না, তোমার ভালোর জন্যই বলছি। এবারে কাকিমাও যেন সেই একই কথার প্রসঙ্গ টেনে বলতে শুরু করলেন। দেখো বাবা, তোমার কাকু কিন্তু ঠিক কথাই বলেছে। তোমরা শহরের ছেলে, রাস্তাঘাট বিশেষ চেনো না। এখানে এভাবে রাত বিরেতে জঙ্গলে তোমার না যাওয়াই ভালো। একটা কিছু বিপদ হলে আমরা কি করব বলো তো? কিন্তু কাকিমা, আমার তো জঙ্গলই। বাকি কথাটা কোনোভাবে সামনে নিয়ে চুপ করে গেল কুন্তল। মনে পড়ে গেল এনারা জানে শহর থেকে কটা দিনের জন্যই শুধুমাত্র ছুটি কাটাতে ও এখানে এসেছে। ওর এখানে আসার আসল উদ্দেশ্যটা অনিন্দ ইচ্ছে করেই এদেরকে জানায়নি। কিন্তু কিসের কথা বলতে চাইছেন এনারা? কিসের থেকে বা এত ভয় পাচ্ছেন? কি আছে ওই জঙ্গলে? কোনো অশুভ কিছু? তাহলে কি? ও ভাবল রাতে খাওয়া দাওয়া শেষ করে একবার নির্বাচন বাবুর ঘরে যাবে। ওনার সঙ্গে একান্তে এই বিষয়ে কিছু কথা বলবার প্রয়োজন আছে। ঘড়িতে তখন রাত প্রায় 12টা বাজে। কুন্তল বিছানা ছেড়ে নিজের ঘর থেকে বেরিয়ে পড়ল। দোতলার সরু বারান্দাটা বরাবর এগিয়ে গেল নিঃশব্দে। তারপর আলতো হাতে কড়া নাড়ল নির্বাচন বাবুর ঘরের দরজায়। কিছুক্ষণের মধ্যেই তিনি দরজা খুলে বেরিয়ে এলেন। কুন্তল খেয়াল করল ঘরের ভেতরে বিছানার একপাশে কাকিমা ঘুমিয়ে আছেন। যতটা সম্ভব নিচু স্বরে ও বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে, তবে এখানে নয়। কাকিমা জেগে যেতে পারেন, আমি একটু একান্তে কথা বলতে চাই। কুন্তলের গলার স্বরে কিছু যেন একটা মিশে ছিল। সেটা বুঝতে পেরেই ভদ্রলোক এরপর আর কোনো কথা বাড়ালেন না। ঘাড় ঘুরিয়ে একবার পেছনে তাকিয়ে দেখে নিলেন, তারপর কুন্তলের সঙ্গে বাইরে বেরিয়ে এলেন। বাড়ির পেছন দিকটায় একটা ছোট্ট ব্যালকনি আছে, সেখানে এসেই দাঁড়ালেন ওরা দুজনে। মৃদু হাওয়া বইছিল দুজনকে ঘিরে। এখান থেকে জঙ্গলটাকে স্পষ্ট দেখা যায়। রাতের অন্ধকারকে সঙ্গী বানিয়ে নীরব মূর্তির মতো দাঁড়িয়ে আছে সমস্ত জঙ্গলটা। কিন্তু ওরা দুজনেই জানে এই জঙ্গল নীরব নয়, নিস্তব্ধও নয়। এখানে এমন কিছু একটা আছে যার সবটা এখনো হয়তো কুন্তলের কাছে অজানা রয়ে গিয়েছে। কোনো রকম বাড়তি কথার প্রসঙ্গ ছেড়ে সরাসরি নির্বাচন বাবুর কাছে নিজের মনের প্রশ্নটা করতে গেল কুন্তল। কিন্তু ওকে কিছু বলবার সুযোগ না দিয়েই উনি নিজে থেকেই বলতে শুরু করলেন। কুন্তলের মনে হলো আজকে প্রায় মাঝরাতে এভাবে ওনাকে ডেকে এনে ঠিক কী প্রশ্ন করতে চলেছে সেটা হয়তো ভদ্রলোক আগে থেকেই কোনো রকমভাবে অনুমান করতে পেরেছেন। দেখো বাবা, আমি জানি তোমার মনে এই মুহূর্তে প্রচুর প্রশ্ন ঘোরাফেরা করছে, কিন্তু বিশ্বাস করো তার সব উত্তর আমার নিজেরও জানা নেই। দেখুন, আমি যেদিন থেকে এখানে এসেছি সেদিন থেকে বারবার আপনার কথা শুনে আমার এটাই মনে হচ্ছে আপনি কিছু একটা জানেন, এমন কিছু যা প্রতি মুহূর্তে আপনি সম্পূর্ণভাবে গোপন রাখতে চাইছেন, আমার কাছ থেকে লুকিয়ে যেতে চাইছেন। দয়া করে সেটা আর করবেন না। আমাকে বলুন, আপনি যেটুকুনি জানেন আমাকে সবটা খুলে বলুন। ভদ্রলোক কিছুক্ষণ কোনো উত্তর দিলেন না। আবঝা আলোয় কুন্তল খেয়াল করল ওনার মুখের ওপর অনেকগুলো মিশ্র অভিব্যক্তির ছায়া খেলা করছে। কপালের ভাঁজে ভাঁজে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। ওনার স্থির দৃষ্টি সামনের অন্ধকার জঙ্গলটার দিকে নিবদ্ধ। ভাঙা ভাঙা গলায় তিনি বললেন, তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। তুমি হয়তো বুঝবে না, কিন্তু আমি তোমার ভালোর জন্যই তোমায় এসব জানাতে চাইনি। ভেবেছিলাম কটা দিনের জন্য ছুটি কাটাতে এসেছো, তার মধ্যে অযথা তোমায় এসবের মধ্যে জড়িয়ে ফেলার কোনো মানেই হয় না। তাছাড়া তোমরা শহরের ছেলে,
এসব গ্রাম্য বিষয়ে বিশ্বাস করবে না সেটাই তো খুব স্বাভাবিক, কিন্তু এখন মনে হচ্ছে তোমায় প্রথম থেকেই সবটা জানিয়ে রাখাই উচিত ছিল, তাহলে হয়তো আজ তোমার এমন অবস্থা হতো না। আমি কথা দিচ্ছি, আপনার বলা কথায় আমি বিন্দু মাত্র অবিশ্বাস করব না। আপনি বলুন। এইবার ভদ্রলোক ফিরে তাকালেন কুন্তলের মুখের দিকে, তারপর বলতে শুরু করলেন। এই জঙ্গলটা অভিশপ্ত বাবা। জঙ্গলের প্রতিটা কোণায় সেই পুরনো অভিশাপ বাসা বেঁধে আছে আজ বহু বছর ধরে। এর আগে আরও অনেকের তোমার মতোই অবস্থা হয়েছিল। গত বছর প্রতিম ঠিক এইভাবেই একদিন। বাকি কথাটা শেষ হবার আগেই থেমে গেলেন নির্বাচন ঘোষাল। কুন্তল খেয়াল করল ভদ্রলোকের মুখ নিচু, অন্ধকারে বিশেষ বোঝা যায় না। তবু ওর মনে হলো যেন খানিকটা কান্নার দমক এসে বুঝিয়ে দিয়েছে তার গলা। সেই চোখের জল আড়াল করবার চেষ্টা করছেন তিনি। কুন্তল প্রশ্ন করল, এসব কি বলছেন আপনি? অভিশপ্ত মানে? আর কিসের অভিশাপ? আর প্রীতমই বা কে? অল্প সময়ের মধ্যেই নিজেকে সামলে নেবার চেষ্টা করলেন নির্বাচনবাবু। গলার স্বর স্বাভাবিক রেখে পরের কথাগুলো বলতে শুরু করলেন। প্রতিম আমাদের একমাত্র ছেলে, তোমারই মতো বয়স হবে। গত বছর ঠিক এমনভাবেই একদিন রাতে জঙ্গলের দিকটায় যায়। বলেছিল আরও কয়েকটা বন্ধুর সাথে কী সব নাকি খুঁজতে যাবে ওখানে। আমি আর তোমার কাকিমা অনেক বারণ করেছিলাম, শোনেনি। অথচ প্রতিম ছোটবেলা থেকে কোনোদিনও আমাদের অবাধ্য ছিল না। কিন্তু সেদিন ওকে দেখে আমি খুব অবাক হয়েছিলাম জানো। মনে হয়েছিল যেন ও আদৌ নিজের মধ্যে নেই, কেউ যেন ওর ভেতর থেকে কথাগুলো বলিয়ে নিচ্ছে ওকে দিয়ে। সেদিন সারা রাত আমরা দু চোখের পাতা এক করতে পারিনি। তারপর ভোরের আলো ফোটার পরেও যখন ও ফিরে এলো না, তখন গ্রামের আরও কয়েকজনকে নিয়ে আমি নিজে গিয়েছিলাম জঙ্গলে ওকে খুঁজতে। গোটা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে ফেলার পরেও কোথাও খুঁজে পাইনি। যেন এক রাতের মধ্যে একটা জলজ্যান্ত ছেলে হাওয়ায় মিশে গেছে। কিন্তু তা কি করে সম্ভব? ওর বাকি বন্ধু বান্ধবের মধ্যে কাউকে আশেপাশে দেখতে পাননি? তারা কেউ কিছু বলতে পারেনি? হ্যাঁ না, আমরা পরে জেনেছিলাম সেদিনও কাউকে নিয়ে ওখানে যায়নি, একাই গিয়েছিল। পুলিশে খবর দিয়েছিলাম। টানা কয়েকদিন খোঁজ খবর চালানোর পর একসময় তারাও হাল ছেড়ে দেয়। আমরা আর কখনো আমাদের ছেলেকে ফিরে পাইনি। কুন্তল ঠিক কী বলবে বুঝে উঠতে পারল না। ভদ্রলোক বলে চললেন। আজ থেকে বেশ কিছু বছর আগেকার কথা। আমার তখন হয়তো 7 কি 8 বছর বয়স। এই গ্রামেরই কোনো এক নাপিতের বাড়িতে তার এক অল্প বয়সী মেয়ে ছিল। রূপে গুণে সব দিক থেকে একেবারে পরিপূর্ণা যাকে বলে। হঠাৎ একদিন শুনি কি একটা কারণে এই গ্রামের সবাই সেই পরিবারের উপর একেবারে রাগে ফেটে পড়েছে। ওই মেয়েটাকে নাকি এখানে রাখা আর যাবে না। ছোট ছিলাম বলেই কিনা জানি না, তবে বাড়ির বড়রা আমাদের কিছুই খোলসা করে জানতে দিলেন না। মোড়লের সাথে পরামর্শ করে তাদের সম্পূর্ণ এক ঘরে করে দেওয়া হয়। গ্রামের কোনো ভদ্রলোক ওই ভিটের ধারে কাছে অবধি ঘেঁষত না। তারপর একদিন সকলে মিলে ওই পরিবারের সবাইকে হাত পা বেঁধে জঙ্গলে নিয়ে যায়। তারপর গাছের সাথে বেঁধে এক এক করে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারে। ঠিক কী অপরাধে তাদের প্রাণ দিতে হয় তা আমি আজও জানি না। তারপর থেকে প্রায়শই ওই জঙ্গলে বেশ আশ্চর্য কিছু ঘটনা ঘটতে শুরু করে, স্বাভাবিক বুদ্ধিতে যার কোনো ব্যাখ্যা হয় না। রাতের বেলা কেউ কখনো ওই জঙ্গলে গেলে সে আর ফিরে আসে না। ক্রমশ মানুষের মনে ভয় দানা বাঁধতে শুরু করে। দিনের বেলাতেও তারা ওই রাস্তা এড়িয়ে চলার চেষ্টা করে। কুন্তল এরপর আর কোনো কথা বলল না। সমস্ত বিষয়টাই এখন তার কাছে একটা অসমাপ্ত ধাঁধার মতোই মনে হচ্ছে। ওর মনের মধ্যে কেমন যেন একটা জেদ চেপে গেল। ঠিক করলো
কালকে যেভাবেই হোক ওকে আবার জঙ্গলে যেতে হবে আর সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পেতে হবে। সেই রাতে নিজের ঘরের জানলা থেকে প্রথম চোখে পড়েছিল আলোকবিন্দুটা। তখনও কুন্তল জানত না এটাই ওর অস্তিত্বের প্রথম নিদর্শন। তারপর থেকে যতবার ও জঙ্গলে গেছে প্রতিবার কোনো না কোনো নির্দেশে কুন্তলকে একটু একটু করে ও নিজের কাছে টেনে নিয়েছে, আর কুন্তলও মোহগ্রস্তর মতো এগিয়ে গিয়েছে ওর দিকে। কাল রাতে প্রথমবার ওর গলার স্বর শুনেছিল কুন্তল। পায়ের তলার মাটিতে যেন মৃদু কম্পন সৃষ্টি হয়েছিল। শুকনো পাতার খসখসে আওয়াজের সাথে যেন ফিস ফিস করে কেউ এক টানা স্বরে ডাকছিল ওর নাম ধরে। ভয়ে পাথরের মূর্তির মতো এক জায়গায় বেশ কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে পড়েছিল কুন্তল। মনে হয়েছিল যেন হাওয়ার মাঝে অদৃশ্য কারোর সাথে কথা বলছে ও। মনের মধ্যে জমা হওয়া একরাশ কৌতূহলকে সঙ্গী করে সাহসে ভর করে প্রশ্ন করেছিল কুন্তল, কে তুমি? কি চাও আমার কাছে? কেন বারবার এই জঙ্গলের মাঝে টেনে আনছো আমাকে? উত্তর আসেনি প্রথমবার। হাওয়ায় শুকনো পাতা উড়ে যাওয়ার শব্দ শুধু ভেসে এসেছিল। আবারও প্রশ্ন করেছিল কুন্তল, শুধুমাত্র তোমার জন্য গত 1 সপ্তাহ ধরে প্রতিটা দিন এই জঙ্গলে এসে অপেক্ষা করছি আমি। আমাকে বলো তুমি কে? কেন এভাবে ডাকছো আমাকে? ওর মনে হচ্ছিল একটু একটু করে কোনো এক অশরীরী উপস্থিতি ওকে এসে ঘিরে ধরছে। হাওয়ার চেয়েও হালকা অথচ স্পষ্ট গলায় ওর কানের কাছে খুব ক্ষীণ স্বরে কোনো এক মেয়েলি কণ্ঠস্বর কিছু যেন বলে উঠছে বারবার করে। আমি তো তোমায় এখানে নিয়ে আসিনি, তুমি এসেছো নিজের ইচ্ছে। আমি শুধু সেই ইচ্ছেটুকু তৈরি করেছি তোমার মনে। কিন্তু কেন? আমি কেন? কি চাও তুমি আমার কাছ থেকে? সব প্রশ্নের উত্তর তো এভাবে পাওয়া যায় না। এতগুলো দিন যখন আমার জন্য অপেক্ষা করলে, তখন আরও একটু অপেক্ষা করো। কাল আবার ইচ্ছে হলে এই সময় এখানে এসো। আজ রাতে আকাশটা কেমন যেন মেঘলা হয়ে আছে। ছোট ডিঙি নৌকার মতো এক ফালি চাঁদ উঁকি দিচ্ছে মেঘের আড়াল থেকে। আকাশের বুক ছিঁড়ে জ্বলে ওঠা তারাগুলো লুকোচুরি খেলছে একে অপরের সাথে। চারিদিকের ঘন ঝোপঝাড়ের ফাঁক দিয়ে এক টানা ঝিঝি পোকার ডাক ভেসে আসছে কানে। সারাদিনের ব্যস্ততা আর কোলাহলের মধ্যে ক্লান্ত জোনাকিগুলো ফিরে পাচ্ছে প্রাণের স্পন্দন। অন্ধকারের ভেতর থেকে যেন শেষ আলোক বিন্দুটুকু বাঁচিয়ে রাখতে চাইছে। এক রাশ কষ্টের মাঝখানে ওইটুকুই যেন আনন্দের উৎস। হয়তো রাত পেরিয়ে নতুন ভোরের আলোর দিকে তাকিয়ে থাকার ইচ্ছে। সেই ক্ষীণ আলো অনুসরণ করেই শুকনো পাতা আর শ্যাওলা ধরা গাছের কাণ্ডের ফাঁক দিয়ে এগিয়ে চলেছে একটি ছায়ামূর্তি। এই আলো আঁধারির খেলার মাঝেই তার ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা স্পষ্টই দেখা যাচ্ছে। প্রায় 20 মিনিট হেঁটে আসার পর জঙ্গলের একটা নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়িয়ে পড়ল কুন্তল। হাতে ধরা টর্চ লাইটটা এবারে নিভিয়ে দিল সে। গত কয়েকদিনের এই সমস্ত জায়গার আশপাশটা প্রায় হাতের তালুর মতো চিনে ফেলেছে ও। দূরে কোথা থেকে যেন খুব চেনা একটা শব্দ ওর কানে এসে পৌঁছল। পায়ের নিচে অনেকখানি শুকনো পাতা আর আগাছা স্তূপ সরিয়ে একটা পরিষ্কার জায়গা দেখে সেখানে বসে পড়ল কুন্তল। আজও মনে মনে ঠিক করেই এসেছে যতক্ষণ না পর্যন্ত নিজের সমস্ত প্রশ্নের উত্তর সে পাচ্ছে ততক্ষণ এই জায়গা ছেড়ে ও কিছুতেই ফিরে যাবে না। কুন্তলের মনে পড়ে গেল সেই দিনের কথা, যেদিন তাকে প্রথমবারের জন্য দেখেছিল এই জঙ্গলের ভেতরে। না, দেখেছিল বললে হয়তো
একটু ভুল বলা হবে, শুনতে পেয়েছিল। এই একটানা জলের শব্দটা সেই দিনও ঠিক এই একইভাবে ভেসে আসছিল ওর কানে। চারিদিকে কোথাও কাউকে দেখতে না পেয়ে সেই শব্দের উৎস খুঁজে বার করতে এগিয়ে গিয়েছিল কুন্তল। আর ঠিক তখনই ও আবিষ্কার করেছিল জঙ্গলের ভেতরের ঠিক এই জায়গায় মাটি থেকে বেশ খানিকটা ওপরে প্রায় ছোটখাটো পাহাড়ের সমান উঁচু একটা ঢিবির পেছন থেকে সরু হয়ে নেমে আসা এই ঝর্ণাটাকে। কুন্তল খেয়াল করেছে জঙ্গলের এই অংশটাতে এসে দাঁড়ালে আশেপাশের কোথা থেকেও অন্য কোনো শব্দ কানে এসে পৌঁছয় না। কেবল ওই একটা অচেনা পাখির অবিরাম ডাক বারবার প্রতিধ্বনিত হতে থাকে। কিন্তু পাখিটাকে কোনোভাবেই দেখা যায় না। একটা আশ্চর্য নিস্তব্ধতা এসে ঘিরে ধরে ওর সমস্ত চেতনাকে। ওই আশ্চর্য নারী মূর্তির সমস্তটা ঘিরেই যেন একটা অজানা রহস্য। এর আগেও নিজের ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির স্বপ্নে আরও বেশ কয়েকটা জঙ্গলে গিয়েছিল কুন্তল। সাধারণত জঙ্গলের মাঝে এমন কোনো ঝর্ণা বা কোনো ছোট জলাশয় থাকলে তার আশেপাশে বেশ কিছু বন্য প্রাণীর দেখা পাওয়া সম্ভাবনা থাকে। কিন্তু এই জঙ্গলটা যেন সব দিক থেকে ব্যতিক্রম। এখানে আসার পর থেকে বেশিরভাগ সময়টাই হয়তো এই জঙ্গলেই পড়ে থেকেছে কুন্তল, কিন্তু কখনোই এই ঝর্ণার কাছে একটাও কোনো জীবিত প্রাণীর চিহ্ন সে দেখতে পায়নি। কেন? তাহলে কি এই জলটা কোনোভাবে বিষাক্ত? সমস্ত জঙ্গলের মাঝে শুধুমাত্র এই অংশটাই যেখানে বহুদিন কোনো মানুষের আনাগোনা হয়েছে বলে মনে হয় না। কি এমন অজানা ভয় লুকিয়ে আছে এই অংশের প্রতিটা পাতার আড়ালে? ওর চারপাশের এই অসংখ্য নাম না জানা গাছগুলো সারি বেঁধে দাঁড়িয়ে কিসের প্রতীক্ষা করে? প্রতি রাতে, নিশুতি রাতে কে বারে বারে ফিরে আসে এখানে? কি এমন রহস্য আছে যা এই জঙ্গল লুকিয়ে রাখতে চায় সাধারণ মানুষের দৃষ্টি থেকে? কুন্তল একবার মনে মনে কি যেন হিসেব করে নিল। নিজের সামান্য একটু খামখেয়ালি শখ পূরণের জন্য মাত্র 2-3 দিন এই বাড়িতে থেকেই শহরে ফিরে যাবে এমনটা ভেবেই এসেছিল। অথচ আজ কতদিন হতে চলল। এরই মধ্যে বার কয়েক ফোন করেছিল অনিন্দ। কুন্তল ধরেনি। এমনকি বাড়িতেও কারো সঙ্গে কোনো যোগাযোগ সে করেনি। নির্বাচনবাবু কিংবা তার স্ত্রী মুখে কিছু না বললেও ও সম্পর্কে কি ভাবছেন কে জানে। তবে এখন আর সেই সমস্ত নিয়ে ভাবনা চিন্তা করবার মতো কোনো পরিস্থিতি নেই। এখানে আসার আসল উদ্দেশ্যটা এই কদিনে ও একেবারে ভুলতে বসেছে। ওর সম্পূর্ণ আকর্ষণ এখন অন্য ব্যাপারে। আর সেই জন্যই আজ মাঝরাত্রে এই নির্জন জঙ্গলের মধ্যে ওর এই অভিসার। এই কদিনে ওর চেহারা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। প্রায় সপ্তাহখানেক একটানা না ঘুমানোর চিহ্ন স্পষ্ট উঁকি দিচ্ছে ওর চোখের তলায়। তবে সত্যি বলতে সেই সমস্ত নিয়ে বিন্দুমাত্র বিচলিত নয় সে। ওর সমস্তটা জুড়ে এখন কেবলমাত্র একজন। কুন্তল খেয়াল করেছে ঝর্ণা জলের এই শব্দটা জঙ্গলের এই অংশটুকু ছাড়া আর কোথাও শোনা যায় না। আর ওই যে পাখিটা, ওই পাখিটার সাথে এর একটা সম্পর্ক আছে। ও আশেপাশে থাকলেই ওই পাখিটার ডাকটা ওর কানে ভেসে আসছে। তবে পাখিটাকে দেখতে পায়নি একবারের জন্য। কুন্তল কি কোনোভাবে ভালোবেসে ফেলেছে ওকে? কিন্তু তা কি করে সম্ভব? ওকে তো এখনো অবধি একবারের জন্য নিজের চোখে দেখেনি কুন্তল। ওর নাম, পরিচয়, এমনকি ও আদৌ মানুষ কি না সেটাই তো কুন্তল জানে না। তাহলে কেন বারবার ওর জন্য এই রকম ভাবে ছুটে আসছে এখানে?
কতটা সময় পেরিয়ে গিয়েছে খেয়াল হয়নি ওর। তাড়াহুড়োতে হাত ঘড়িটা সঙ্গে করে আনতে ভুলে গিয়েছিল আজ। কিন্তু এখনো আসছে না কেন? তবে কি আজকে আর আসবে না? কিন্তু উত্তেজনায় আর উৎকণ্ঠায় অস্থির হয়ে উঠল কুন্তল। ওর ইচ্ছে হলো পারলে এখনই সমস্ত জঙ্গলটা একাই একবার খুঁজতে বেরিয়ে যাবে। আর ঠিক তখনই ও খেয়াল করলো ওর চোখের সামনে রাতের অন্ধকার মেঘে সার বেঁধে দাঁড়িয়ে থাকা গাছের ঠিক পেছনে একটা আবঝা আলো দেখা যাচ্ছে। একটু একটু করে সেই আলো এগিয়ে আসছে ওর দিকে। জলস্রোতের শব্দটাও এবার বেড়ে উঠছে একটু একটু করে। একটা হালকা সুগন্ধ কুন্তলের সমস্ত চেতনাকে যেন অবশ করে ফেলল। ও শুধু বুঝতে পারল খুব কাছেই কোথাও সেই পাখিটা ডাকতে শুরু করেছে এক টানা। অদ্ভুত সুন্দর একটা ডাক। ঝাপসা হয়ে আসা চোখের সামনে ও খেয়াল করল শুকনো ডালপালা আর ধুলোর মিশ্রণে তৈরি হচ্ছে একটা ঘূর্ণাবর্ত। সেই অস্পষ্ট কুণ্ডলীর মধ্যে থেকেই খুব মিহি একটা কণ্ঠস্বর এবার ভেসে এলো ওর কানে। তুমি আজও এভাবে এখানে বসে আছো? বোকার মতো স্থির দৃষ্টি নিয়ে সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল কুন্তল। নিজের অজান্তেই ওর খুব কাছে এসে দাঁড়ানো এক অদৃশ্য নারী মূর্তির দিকে তাকিয়ে থাকলো সে। তারপর ভাঙা ভাঙা গলায় জিজ্ঞাসা করলো, তুমি তো বলেছিলে আজ আমায় আসতে, এখানে তোমার জন্য অপেক্ষা করতে। আমি তো সেই জন্যই, মানে আর কোনো উত্তর শোনা গেল না। ঝিঝি পোকার এক টানা একঘেয়ে ডাকটা হঠাৎ করেই যেন থেমে গিয়েছে। জঙ্গলের এই অংশটাতে এখন একটা আলপিন পড়লেও বুঝি তার শব্দ শোনা যাবে। কিন্তু আমি তো এখনো তোমায় দেখতে পাচ্ছি না কেন তোমাকে? কুন্তলের গলায় স্পষ্টই একটা অসহায় ভাব ফুটে উঠল। তুমি সত্যিই আমাকে দেখতে চাও? নীরব নিস্তব্ধ কয়েকটা মুহূর্ত কেটে গেল চুপিসারে। এই প্রশ্নের ঠিক কি উত্তর দেবে সেটা কুন্তল ভেবে পেল না। এর কারণেই তো আজ এখানে আসা আর ওর এত দিনের অপেক্ষা। ওর মনের কথাটা কোনো রকমভাবে পড়ে ফেলেই যেন সেই নারী মূর্তি এবার বলে উঠল, তুমি যেভাবে আমাকে কল্পনা করতে চাও আমি সেভাবেই তোমার কাছে আসব। প্রথমবার সেই মায়াবী কণ্ঠস্বর শুনে ঠিক যেমনটা মনে মনে ভেবেছিল কুন্তল, আজ আরও একবার যেন সেই ধারণাটাই স্পষ্ট হয়ে ভেসে উঠল ওর বন্ধ দুই চোখের সামনে। একটা নারী মূর্তি, তার সৌন্দর্যের বর্ণনা করবার মতো কোনো শব্দ আদৌ জানে না কুন্তল। ও শুধু মুগ্ধ চোখে তাকিয়ে রইল তার দিকে। উজ্জ্বল সাদা পোশাক পরিহিতা সেই নারীর চোখের দৃষ্টি আশ্চর্য রকমের প্রখর, যেন অতীত বর্তমান ভবিষ্যৎ সব একসাথে এসে ধরা দিয়েছে সেইখানে। হাওয়ায় উড়ছে তার সোনালি চুলের গোছা, সমস্ত শরীর থেকে বিচ্ছুরিত হচ্ছে একটা হালকা নীলচে আভা। আর এই সমস্ত কিছুর মধ্যে সব থেকে বেশি যেটা কুন্তলের দৃষ্টি আকর্ষণ করছে তা হলো ওই নারী মূর্তির গলার কাছে একটা বিশেষ চিহ্ন, খুব চেনা, কোথায় যেন দেখেছে এর আগে। মুহূর্তের মধ্যে মনে পড়ে গেল ওর কাগজের বিজ্ঞাপনে সেই ছবিতে ওই অজানা প্রজাতির পরিযায়ী পাখির গলার কাছটায় ঠিক সেই ধরনের চিহ্ন ছিল। একটু একটু করে সেই নারী মূর্তি এবার এগিয়ে এলো ওর দিকে। তারপর ঘাসের চাদর বিছানো মাটিতে বসে পড়ল ওর পাশে। কতটা সময় নীরবে কেটে গেল তার হিসেব রইল না কারোর কাছে। নিস্তব্ধতা ভেঙে কুন্তলে নিজে থেকে প্রথম প্রশ্নটা করল, তুমি কবে থেকে আছো এই জঙ্গলে? সময়টা তো এখন আর ঠিক মনে পড়ে না, কিভাবে এসেছিলাম
তাও মনে নেই। আচ্ছা, এর আগে আমি ছাড়া আর কেউ কখনো তোমায় দেখতে পায়নি? হ্যাঁ, পেয়েছে। তাহলে কেউ কখনো তোমার কথা বলে না কেন? আর এই জঙ্গলে আসতে সবাই ভয় পায় কেন এত? খানিকটা ইচ্ছে করেই যেন প্রশ্নটা করল কুন্তল। আসল কারণটা একবার নিজের চোখে প্রত্যক্ষ করতে চায়। মেয়েটার ঠোঁটের কোণে হাসির আবছা একটা রেখা ফুটে উঠল এইবার। কারণ যারা আমায় এখানে দেখেছে তাদেরকে এই জঙ্গলের বাইরে আর কেউ কখনো দেখতে পায়নি। এইবার কুন্তলের গাটা কেমন যেন একটু শিরশির করে উঠল। মনে হলো ওর মেরুদণ্ড দিয়ে একটা বরফের ঠান্ডা শীতল স্রোত বয়ে গেল। বার দুয়ে গলাকণ্ঠটা ওঠানামা করল। আশ্চর্য একটা নিস্তব্ধতা বিরাজ করছে চারপাশে। ওর মনে হলো যেন নিজের হৃৎপিণ্ডের শব্দ নিজের কানেই স্পষ্ট ধরা পড়ছে। নির্বাচন বাবুর বলার শেষ কথাগুলো মনে পড়ে গেল এইবার। ভদ্রলোক তাহলে একটাও বানিয়ে মিথ্যে কথা বলেননি। তার মানে এই জঙ্গলে এর আগে যারা যারা এসেছে তারা এখন ঠিক কোথায়? আর কেউ কখনো দেখতে পায়নি, এই কথাটারই বা মানেটা কি? তাহলে কি তারা কেউ আর বেঁচে নেই? কিন্তু সেটা কিভাবে সম্ভব? এছাড়া এতগুলো মানুষ তো আর একসাথে কর্পূরের মতো হাওয়ায় উবে যেতে পারে না। তাহলে হঠাৎ করে কোথায় হারিয়ে গেল তারা? আজকের পর কি তাহলে ওকেও আর কেউ দেখতে পাবে না? কুন্তলের একবার বাড়ির কথা মনে পড়ে গেল। না, বাড়ি ফিরে যেতে ইচ্ছে করে না ওর। তবুও একবার শেষবারের মতো যদি সবার সাথে দেখা করতে পারতো, কথা বলতে পারতো আর একটা বারের জন্য। আচ্ছা, যদি আর কখনো এই জঙ্গল থেকে ও ফিরে যেতে না পারে তাহলে কি কাকু কাকিমা ওর কোনো খোঁজ নেওয়ার চেষ্টা করবেন? কিন্তু কিভাবে বা কোথায় খুঁজবেন? আর বাবার কাছে কোনোভাবে কি খবর পৌঁছবে? সত্যি তো ওই মানুষটা তো আপন বলতে আর কেউ নেই। কুন্তলের মনটা এবার কেমন যেন খারাপ হয়ে গেল। ওর মনে হলো ওর দু চোখ ফেটে বুঝি জল গড়িয়ে পড়বে এক্ষুনি। মনের মধ্যে জমা হওয়া অনেকগুলো মন খারাপ ওর গলার কাছটা এসে দলা পাখি আটকে গেল। মুখ ফুটে কোনো কিছুই বলে উঠতে পারল না কুন্তল। কিন্তু পর মুহূর্তেই পাশে বসা সেই অদ্ভুত নারী মূর্তির দিকে চোখ পড়ল তার। সমস্ত চিন্তা, মন খারাপ সব নিমেষে কোথায় যেন উধাও হয়ে গেল। কোনো এক অজানা সম্মোহনী শক্তি এক অদৃশ্য বলয় সৃষ্টি করে রেখেছে দুজনকে। তাকে অগ্রাহ্য করবার মতো ইচ্ছে বা ক্ষমতা কোনোটাই কুন্তলের নেই। মেয়েটা যেন কোনো এক অজানা উপায়ে ওর মনের কথাগুলো পড়ে ফেলতে শুরু করেছে। হঠাৎ করে এসে বলে উঠল, চিন্তা নেই, তোমাকে আমি আমার সাথে নিয়ে যাব না। মানে এর আগে তুমি ওদের সবাইকে নিজের সাথে নিয়ে গিয়েছিলে, কিন্তু কেন, কোথায়? সেই নারী মূর্তি এরপর আর কোনো উত্তর দিল না। আমাকে কেন তোমার সাথে নিয়ে যাবে না? কারণ তোমাকে এখানেই থাকতে হবে। আমি চাইলেই সকলকে সাথে নিয়ে যেতে পারি না। কুন্তল এরপরে আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু থেমে গেল। ওর মনে হলো নিজের মনের কৌতূহলের বশে এই প্রশ্নগুলো করে ফেলাটা হয়তো উচিত হয়নি। দুজনের মধ্যেকার পরিবেশটা খানিকটা সহজ করে তোলার জন্যই প্রসঙ্গটা পাল্টে ফেলে জিজ্ঞাসা করল কুন্তল, আচ্ছা, তোমাকে আমার এত চেনা চেনা মনে হয় কেন বলো তো? কেন এত বেশি আপন মনে হয় তোমাকে? মনে হয় আমার সব মন খারাপ, কষ্ট, দুঃখ সবটা তোমায় বলা যায়। আমি তো এর আগে তোমাকে কখনো দেখিনি, চিনিও না তোমাকে। হয়তো সেই কারণেই মনে হয় আমার সম্পর্কে সবটা জেনে ফেললে হয়তো আমাকে আর এমনটা মনে হবে না। আসলে কি জানো তো,
চেনা কাউকে খুব কাছ থেকে চিনে নিতে শুরু করলে সে একটু একটু করে আমাদের কাছে অচেনা হয়ে যেতে শুরু করে। কিন্তু আমার যে তোমাকে নিয়ে অনেক প্রশ্ন, তোমাকে নিয়ে সব কিছু জানতে ইচ্ছা করছে আমার। আমার সম্পর্কে প্রথমেই সবটা জেনে ফেলতে পারলে তুমি আজ এভাবে এখানে এসে আমার জন্য অপেক্ষা করতে। মেয়েটার কথা বলবার মধ্যে কি যেন একটা আছে, একটা অদ্ভুত ঝিম ধরা মায়াবী কণ্ঠস্বর। মনে হয় অনন্ত সময় ধরে শুনে যাওয়া যায় বারবার করে। তুমি কি শুধু রাতের অন্ধকারেই জঙ্গলে আসো? দিনের আলোয় কখনো তো তোমাকে খুঁজে পাই না কেন? আমি সব সময় এখানেই থাকি। আমার ইচ্ছে না হলে কেউ কখনো আমায় দেখতে পারে না। তুমি সত্যিই মানুষ নও, তাই না? মেয়েটি এবারে হেসে ফেলল। কুন্তল খেয়াল করলো ওর হাসিটা তীক্ষ্ণ অথচ কোমল। জঙ্গলের প্রতিটা গাছের মধ্যে যেন বারে বারে প্রতিধ্বনিত হতে লাগলো সেই হাসি। গাছের প্রতিটা পাতা, প্রতিটা প্রাণী, এমনকি পাখিরাও সেই ছন্দে সাড়া দিয়ে উঠল। কেন? যদি বলি মানুষ নই, তাহলে কথা বলবে না আমার সাথে? কুন্তল মনে মনে ভাবল, এই নিঝুম রাতের অন্ধকার গভীর জঙ্গলে, এমন নির্জন একটা জায়গায়, সম্পূর্ণ অজানা ব্যাখ্যাহীন কোনো একটা অস্তিত্বের পাশে এভাবে বসে থাকতে সত্যি হয়তো ওর ভয় করার কথা, কিন্তু ভয় ওর করছে না, এক ফোঁটাও নয়, বরঞ্চ ভালো লাগছে। একটা অদ্ভুত ভালো লাগায় ওর সমস্ত শরীর মনটা যেন আবিষ্ট হয়ে আছে। নিজের স্বাভাবিক বুদ্ধি, বিচার, বিবেচনা এ সমস্ত কিছুর বাইরে মনের মধ্যে চলতে থাকা অনুভূতিগুলো যেন সম্পূর্ণ বিপরীত কথা বলে যাচ্ছে ওর কানে কানে। এই কথা অবশ্য বাইরে কারো কানে গেলে সে তাকে এক প্রকার পাগল ভাববে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সত্যি তো এই মুহূর্তে ওর পাশে বসা এই রহস্যময়ী নারী মানুষ হোক বা না, তাতে কি সত্যিই কিছু আসে যায়? ওর মধ্যে প্রাণের স্পন্দন আছে এটুকু স্পষ্ট, উত্তেজনা অনুভূতিতে সাড়া দেওয়ার ক্ষমতা আছে এইটুকুই যথেষ্ট। সব থেকে বড় কথা, এই অল্প সময়ের মধ্যে ওর কাছে সমস্তটা কেমন যেন সহজ, সরল আর সাধারণ বলে মনে হতে শুরু করেছে। একটা সময় পর মানুষ কি আর এর চাইতে আর বেশি কিছু চায়? চায় না। বলেছিলাম না, তুমি যেমন কল্পনা করবে আমি তোমার কাছে তেমনই। তুমি স্বপ্ন ভাবলে স্বপ্ন, বাস্তব ভাবলে তোমার মতোই মানুষ। আচ্ছা, তোমার নামটা তো আমাকে বললে না, আমি তাহলে কি বলে ডাকবো তোমাকে? নাম তো নেই, কেউ কখনো কোনো নাম দেয়নি আমাকে। একটু থেমে কি যেন ভেবে নিল মেয়েটি, তারপর বলল, তুমি নিজের মনের মতো একটা নাম দেবে আমায়? কিছুক্ষণ কোনো উত্তর দিল না কুন্তল। মনে মনে কি যেন একটু ভেবে নিল, তারপর ধীরে ধীরে ওর চোখের দিকে তাকিয়ে বলল, কুহকিনী। কুহকিনী। মেয়েটির মুখে বিস্ময়, আনন্দ, কষ্ট এ সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটা মিশ্র অনুভূতি খেলা করে গেল। কুন্তল শুধু এইটুকুই বুঝতে পারে যে নামটা ওর খুব পছন্দ হয়েছে। কোনো এক রাত চড়া পাখি ডাকতে ডাকতে উড়ে চলে গেল ওদের মাথার ওপর দিয়ে। মেঘের আড়াল থেকে চাঁদটাকে এখন পরিষ্কার চোখে পড়ছে। সেই দিকে একদৃষ্টে তাকিয়ে থাকলো কুহকিনী। তারপর যেন খানিকটা নিজের মনেই বলে উঠল, সময় হয়ে এসেছে, আমাকে এবার যেতে হবে। তুমি বাড়ি ফিরে যাও। মানে কোথায় যাব? একটু পরেই ভোর হবে, আমাকে ফিরতে হবে। কিন্তু কেন? তুমি কোথায় যাবে এই জঙ্গল ছেড়ে? কোথায় ফিরে যাবে?
আমি তো তাহলে এখানে একা থেকে যাব। আমাকেও আমাকেও তোমার সাথে নিয়ে যেতে পারবে না? হ্যাঁ, মেয়েটি তেমনি হাসি মুখে ফিরে তাকালো ওর দিকে। মনে হলো যেন 1000 মাইল দূরের কোনো এক গহ্বর থেকে কারোর ক্ষীণ কণ্ঠস্বর ভেসে আসছে। জানো তো, আমাদের খুব প্রিয় কোনো মানুষ কিংবা ধরো খুব প্রিয় কোনো জিনিসকে আমরা খুব বেশি দিন নিজের কাছে আগলে রাখতে পারি না। তাই তাদের হারিয়ে না ফেলার জন্য আমরা শুধু দুটো জিনিস দিয়ে তাদের নিজের কাছে রেখে দিতে পারি, ইচ্ছে আর কল্পনা। এবারে মেয়েটা ভরাট চোখে ফিরে তাকালো কুন্তলের দিকে। তুমি পারবে না? কিছুক্ষণ দুজনের কেউ কোনো কথা বলল না। কুন্তল কেমন যেন অসহায় মুখে তাকিয়ে রইল সেই রহস্যময়ী নারীর দিকে। একটা আলতো হাতের স্পর্শ অনুভব করল ও নিজের হাতের ওপর। বরফের মতো ঠান্ডা সেই হাত। এমন স্পর্শ মানুষেরও হতে পারে এমন কোনো ধারণাই ওর কোনোদিন ছিল না। নিজের আশেপাশের পরিবেশটাকে অদ্ভুত এক মায়াবী অবাস্তব বলে মনে হতে শুরু করেছে ওর মনে হলো সমস্ত জঙ্গলের মাঝে শুধু এই দুটি জীবন্ত প্রাণের স্পন্দন এই আশ্চর্য রাতে সাক্ষী হয়ে থাকবে আগামী বহু বছরের জন্য। কিন্তু আমি তো তোমার ব্যাপারে কিছুই জানি না। কিভাবে জানবো আমি যে তুমি কোথায় আছো? কোথায় খুঁজবো তোমায়? এইটুকুনি আমাকে বলে দাও। নিজের মনে যখন আমায় দেখতে ইচ্ছে হবে, নিজের কল্পনায় আমাকে দেখতে পাবে। আমি সব সময় তোমার সাথেই থাকব। কিছুক্ষণ চুপ করে রইল সেই নারী মূর্তি। আর যদি কখনো এই ইচ্ছেটা হারিয়ে ফেলো, সেদিন এই কল্পনাও আর থাকবে না। সেদিন তারপর আবার বলে উঠল। এইবার কুন্তল খেয়াল করল ওর হাতের ওপরের এতক্ষণের শীতল স্পর্শটা আলগা হয়ে যেতে শুরু করেছে। আকাশের অসংখ্য তারার থেকে বিচ্ছুরিত উজ্জ্বল আলোক রশ্মি যেন ওর চোখের পাতা বন্ধ করে দিচ্ছে। জঙ্গলের ভেতরে হাওয়ার জোরটা এখন আগের থেকে বেশ কিছুটা বেড়ে উঠেছে। মাটিতে পড়ে থাকা শুকনো পাতাগুলো সেই হাওয়ার সঙ্গে কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে উড়ে যাচ্ছে এদিক ওদিক। আর কিছু ভেবে উঠতে পারল না কুন্তল। ওর মাথার মধ্যে সমস্ত বিষয়টা এবার তালগোল পাকিয়ে যেতে শুরু করেছে। শেষবারের মতো মনের মধ্যে জমা হওয়া সমস্ত প্রশ্নগুলো সে ছুঁড়ে দিল সেই অদৃশ্য উপস্থিতির উদ্দেশ্যে। আবার কবে আসবে? এরপর আর কখনো দেখা হবে না তোমার সাথে, তাই না? চোখের সামনে থেকে সেই ঝর্ণা, সেই নীলচে আলো মুহূর্তের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। গাছের পাতার শুকনো খসখস শব্দ আর একটানা ঝিঝি পোকার ডাকের মাঝে প্রতিধ্বনিত হতে থাকলো কুন্তলের বলা শেষ কথাগুলো। উত্তর কিন্তু আর এলো না। কুন্তল খেয়াল করলো পূব দিকের আকাশটা এবার পরিষ্কার হতে শুরু করেছে। ঝোপঝাড়ের আড়াল থেকে কয়েকটা নাম না জানা পাখির কিচিরমিচির শব্দ শোনা যেতে শুরু করেছে ইতিমধ্যে। প্রতিদিনের মতো আরও একটা নতুন দিনের স্বপ্ন নিয়ে ঘুম ভেঙে জেগে উঠেছে ছোট্ট শহরতলির মানুষগুলি। স্টিয়ারিং থেকে চোখ সরিয়ে একবার জানলার বাইরের দিকে তাকালেন মিস্টার রয়। সামনের গাড়ির ভিড়টা এখন আগের চেয়ে কিছুটা পাতলা হয়ে এসেছে। দূরে ঘন গাছপালার সারির মধ্যে দিয়ে কোনো এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে হারিয়ে গেল তার মনটা। আজ প্রায় মাসখানেক পর আবার নিজের কাজ সামলে 2 দিনের জন্য ছুটি নিয়ে এসেছেন তিনি। তবে এই পথ দিয়ে যেতে হলে এখন আর গুগল ম্যাপ কিংবা জিপিএসের দরকার পড়ে না। সমস্ত রাস্তাটা তার চোখের সামনে ভেসে ওঠে। বাবার বহুদিনের শখের যত্নে তৈরি করা ছোট্ট ম্যাগাজিনের দোকানটাকে আজ অনেক বড় করে একটা
পাবলিশিং হাউসে পরিণত করতে পেরেছেন মিস্টার রায়। নিজের জীবনে বিয়ে, সংসার এ সমস্ত কোনোদিনই ওনার আর করা হয়ে ওঠেনি, ইচ্ছেও কোনোদিন হয়নি। ব্যবসা থেকে মাসে যতটুকু আয় হয় তাতে একলা মানুষের দিন চালাতে কোনো অসুবিধাই হয় না। দোকানে এখন 2টি ছেলেকে কাজে রেখেছেন তিনি। তারা বিশ্বস্ত এবং পরিশ্রমী। ওদের ভরসায় সমস্ত কাজ ছেড়ে তিনি তাই মাঝে মধ্যেই ইচ্ছে হলে নিশ্চিন্তে 2-3টে দিনের জন্য একাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। ঠিক তেমনই আজ হাইওয়ের ওপর দিয়ে প্রায় ঘণ্টাখানেক গাড়ি চালিয়ে ইতিমধ্যে কখন যে এতটা পথ চলে এসেছেন সেটা খেয়ালই করেননি তিনি। ঠিক যেমনভাবে বেখেয়ালে কিভাবে যেন সেই দিনের পর থেকে কেটে গিয়েছে আজ প্রায় 7টা বছর। জীবনের ওই একটা দিনের ঘটনা সমস্ত সময় তার মনের মধ্যে নিজের অস্তিত্বের কথা জানান দিয়ে গেছে। মনে হয়েছে হয়তো খুব কাছেই কোথাও সে আছে, বললেই হয়তো তাকে দেখা যাবে, হাত বাড়ালেই স্পর্শও হয়তো করা যাবে। এক মুহূর্তের জন্য ওকে নিজের মন থেকে মুছে ফেলতে পারেননি মিস্টার রায়, চেষ্টাও করেননি। তিনি জানেন কিছু মানুষ নিজের এক মুঠো যাযাবর জীবন থেকে কখন কিভাবে যেন এক অদ্ভুত মায়ায় জড়িয়ে পড়ে। নির্জন একাকী কোনো এক আশ্রয়ের আশায় ছুটে আসে তারা বারবার। কুহকিনী ওর কাছে তেমনই একটা আশ্রয় হয়ে থেকে গেছে সব সময়। ওর কথা কখনো কাউকে বলেননি কুন্তল। কেনই বা বলবেন? কতটুকুই বা জানেন ওর সম্পর্কে? তবু ইচ্ছে হলেই এখনো ফিরে ফিরে আসেন কুন্তল ঠিক সেইখানে, শুধু আর একবার ওকে দেখতে পাবেন সেই আশায়, একটু হয়তো কথা বলার আশায়। এই 7 বছর ধরে একটা অজানা অমোঘ আকর্ষণ অসংখ্যবার ওনাকে টেনে নিয়ে এসেছে এই জঙ্গলে, কিন্তু তারপর থেকে আর কখনোই ওকে দেখতে পাননি কুন্তল। তাহলে ও যে বলেছিল সব সময় একইভাবে থেকে যাবে ওর জীবনে। জঙ্গলের পরিধির বাইরের একটা জায়গায় নিজের গাড়িটাকে দাঁড় করিয়ে ঝোপের আড়ালের এক চিলতে পায়ে চলা রাস্তার ঘেঁষে পায়ে পায়ে আরও খানিকটা সামনের দিকে এগিয়ে গেলেন কুন্তল। নিজের অজান্তেই কখন যেন এসে পৌঁছে গিয়েছেন সেই জায়গাটাতে যেখানে প্রথমবার দুজনে বসেছিলেন একসাথে। দুজনের কথা হয়েছিল প্রথমবারের জন্য। মাঝের এতগুলো বছর জঙ্গলটা আগের থেকে হয়তো অনেকটা পাল্টে গিয়েছে, শুধু ওই অংশটাই রয়ে গিয়েছে অবিকল একরকম। সামনের উঁচু পাহাড়ের ঢিবির মতো অংশের নিচের কয়েকটা শ্যাওলা ধারা এবড়ো খেবড়ো পাথরে দেখে এগিয়ে গেলেন কুন্তল। সরু ফাটলের মধ্যে থেকে একটানা জলের ধারা এসে আছড়ে পড়ছে তার উপর। সেই ঝর্ণার অবিরাম জলস্রোতের দিকে তাকিয়ে থেকে ধীর স্বরে তিনি একবার ডাকলেন, কুহকিনী, কুহকিনী, আমি এসেছি। বিকেল গড়িয়ে সন্ধে নামতে শুরু করেছে একটু একটু করে। অন্ধকারে চাদরে ডুবে যাচ্ছে জঙ্গলের এই অংশটা। আজকাল খুব সহজেই ক্লান্ত হয়ে পড়েন কুন্তল। খেয়াল করেছেন যতবার এখানে ফিরে এসেছেন তারপর আর বাড়ি ফিরে যেতে ইচ্ছে করেনি ওনার। মনে হয়েছে কোনোভাবে এই জঙ্গলেই যদি একটা ছোট্ট আশ্রয়ে কাটিয়ে দেওয়া যেত বাকিটা জীবন, অপেক্ষা করতে পারতেন তার জন্য। পাথরের উপর দিয়ে জলস্রোতের বয়ে চলার শব্দের মাঝেই কয়েকটা ঝিঝি পোকার একঘেয়ে ডাক ভেসে এলো কুন্তলের কানে। কান পেতে খুব মন দিয়ে কিছু যেন একটা শোনার চেষ্টা করলেন। কাছাকাছি কোথাও শুকনো ঝরা পাতার ওপরে কারোর পায়ে হেঁটে আসার শব্দ আসছে কি? হঠাৎ হঠাৎ মনে হলো ওর ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে কেউ। ঘাড়ের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাসের স্পর্শ অনুভব করলেন। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে কাউকে কিন্তু চোখে পড়ল না। কুন্তল বুঝতে পারলেন ওকে ঘিরে হাওয়ার জোরটা এইবার বাড়তে শুরু করেছে একটু একটু করে। একটা ক্ষীণ অথচ
অস্পষ্ট কুণ্ডলী তৈরি হচ্ছে ওনার চোখের সামনে। জঙ্গলের চেনা পরিচিত রূপ যেন একটু একটু করে আবার বদলে যাচ্ছে। নিজের সমস্ত অনুভূতি দিয়ে খুব কাছেই কোথাও কারোর সূক্ষ্ম উপস্থিতি, কারোর নিশ্চুপ অস্তিত্ব খুঁজে বার করার চেষ্টা করতে থাকলেন কুন্তল। খুব চেনা একটা পাখির ডাক এবার ভেসে এলো কুন্তলের কানে। হাওয়ার ঝাপটার সাথেই এবারে কিছু একটা যেন উড়ে এসে পড়ল ওনার ঠিক পায়ের সামনে। নিচু হয়ে সেটা হাত দিয়ে তুলে নিলেন কুন্তল। ম্লান আবছা আলোয় দেখলেন ওনার হাতের মুঠোয় ধরা আছে একটা পাখির পালক। একটু সাদা আর একটু নীলচে রঙে মেশানো উজ্জ্বল একটা পাখির পালক। শেষ হলো লেখিকা এশা চক্রবর্তীর কলমে কুহকিনী। এই গল্পের প্রশ্ন হলো, যে জায়গার নাম উল্লেখ করা হয়েছে, যে জায়গাটাকে ঘিরে এই গল্পটা উপস্থাপন করা হয়েছে, সেই জায়গার নাম কি? জানাও এর উত্তর আমাদের কমেন্ট বক্সে, এবং এর সাথেও জানাও আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো। আজকে গল্প পাঠে শুভ্র কমল, অন্যান্য চরিত্রে সৌমিক, বর্ষা, নীল, পার্থ এবং আমি ঋদ্ধি। এই সুন্দর প্রচ্ছদটা করেছে সৌভিক পিক্সেলের থেকে। স্ক্রিপ্টিং সুচেতা। বিশেষ সহযোগিতায় রুভিনা, দিশানি। আবহ, শব্দগ্রহণ ও ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন। পরিবেশনা ও পরিচালনায় টিম হানাবাড়ি। তাহলে বন্ধুরা, গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে এবং শেয়ার করে দিতে হবে তোমাদের আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের কাছে, এবং তাদেরকে বলতে হবে আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের নতুন কোনো ভিডিও এলে সবার আগে তাদের কাছে নোটিফিকেশান চলে আসে। বন্ধুরা, আমরা কিন্তু বারবার বিভিন্ন স্বাদের গল্প এনে তোমাদের সামনে উপস্থিত করছি। জানি প্রত্যেকটা মানুষের এক একটা ধরনের এক একটা জোনারের গল্প ভালো লাগে। আমরা চেষ্টা করি বিভিন্ন ধরনের, বিভিন্ন স্বাদের, বিভিন্ন বিভাগের গল্প নিয়ে তোমাদের সামনে উপস্থিত করতে। তাই তোমাদের সাহায্য, তোমাদের সহযোগিতাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করো প্রতিটা গল্পগুলোকে মন দিয়ে শোনার, আর গল্পগুলো ভালো লাগলে অতি অবশ্যই সবার কাছে শেয়ার করে দেওয়ার। তোমরা দেখেছো হানাবাড়ি কিন্তু সবার থেকে একটু আলাদাভাবে তোমাদের সামনে গল্প নিয়ে আসার চেষ্টা করে। তাই এই চেষ্টা বরাবর করে থাকবে। আজ 31,000 সাবস্ক্রাইবার বলে নয়, পরবর্তীকালেও যখন 31 লাখ সাবস্ক্রাইবার হয়ে থাকবে, তোমাদের সহযোগিতায়, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, তখনও হানাবাড়ি বিভিন্ন স্বাদের, বিভিন্ন ধরনের গল্প নিয়ে আসবে। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ি পাশে থেকো, সাবধানে থেকো আর ভয়ে থেকো। শুভরাত্রি।